কেন এসেছি সেখানে? নিজের ভালো চাইলে চলে যা। আমার সাথে তোকে মাখামাখি অবস্থায় দেখলে ও তোকেও আস্ত রাখবে না। আহত নরম স্বরে কথাগুলো বলে নিজের চোখের ফুঁসে ওঠা জলকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করতে লাগলো যুবরাজ। পকেট থেকে নিজের ফোন বের করে গ্যালারি অপশনে গিয়ে ফোনটা যুবরাজের সামনে মেলে ধরল রেহান। প্রথমে উদাসীন ভঙ্গিতে নজর দিলেও অপরিচিত বিষাক্ত মেডিসিন দেখে থমকে গেল যুবরাজ। না চাইতেও নিজের বাদামি চোখের মনি থেকে টুপটুপ করে অশ্রু ঝরতে লাগলো। তার মানে অপারেশন জটিলতার জন্য জ্যাকব গ্যাব্রিয়েলের মৃত্যু হয়নি? কথাখানা বলে লম্বা আঙ্গুলির সহায়তায় থুতনি সমেত নিজের মুখ চেপে ধরল যুবরাজ। না, তাকে কার্ডিয়ার অ্যারেস্টের ইনজেকশন পুশ করা হয়েছে। শুধু তাই নয়, তার বয়সের তুলনায় বেশি পরিমাণে অ্যানাস্থিয়া ইনজেক্ট করা হয়েছে তার শরীরে। নর্মাল অ্যানেস্থিয়ার পরিবর্তে তাকে সোডিয়াম থিওপেলা সোডিয়াম থিওপেন্টাল বারবিটুরেট অ্যানেস্থিয়া দেওয়া হয়েছে। এই জন্যই সে এত দ্রুত অবচেতন হয়েছিল। সবচেয়ে মারাত্মক খেলা ও কি খেলেছে জানিস? যুবরাজের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বিজ্ঞান ন্যায় তাকিয়ে রইল রেহান। অবোধ শিশুর ন্যায় যুবরাজ রেহানের চোখে চোখ রেখে আহত কণ্ঠে জানতে চাইল। কি করেছে? আমাদের সামনেও যাব গ্র্যাভিয়ালকে পটাশিয়াম ক্লোরাইড পুশ করেছে, যার জন্য ধীরে ধীরে কার্ডিয়ার অ্যারেস্ট হয়ে যাব গ্র্যাভিয়াল মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা কেউ টেরই পাইনি। রেহানের মুখে শেরহামের এমন হৃদয়হীনের মতো খুনের বর্ণনা শুনে নিজের চুল খামচে ধরে টেবিলে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে কষ্টে বেরিয়ে আসা চিৎকার রোধ করে যুবরাজ। কোনো কিছুই যেন তার মাথায় ঢুকছে না। শেরহাম কেন তার পিছনে এভাবে লেগেছে এটাও তার অজানা। তুই আমাকে শেরহামের সকল আপডেট কালকের মধ্যে জানাবি। আগামী 2 দিনের মধ্যে আমাকে কোর্টে তোলা হবে। এত বড় গেম যেহেতু শেরহাম আমার সাথে খেলেছে, তাহলে এত দ্রুত ও আমাকে ছাড়বে না। অবশ্যই বড় কিছু করার অপেক্ষার প্রহর সে গুনছে। তাই যা করার তোকে আজ রাতের মধ্যেই করতে হবে। যুবরাজের কথা শেষ হতে না হতে কনস্টেবল নম্রভাবে জানিয়ে দিল। ইয়োর টাইম আপ। যাবার আগে যুবরাজের গভীর চোখের দিকে একবার চাইল রেহান। চোখে চোখে নিজেদের প্রয়োজনীয় কথা সারতে জেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে বসলো রেহান। তোকে আমার খুব ভালো লাগে যুবরাজ শাহির, আর ভালো লাগে বলেই আমি তোকে এইভাবেই কষ্ট দিই। তোর কান্না আমাকে যে কি পরিমাণ তৃপ্তি দেয় এটা ভাষায় প্রকাশ করার কোনো জিও নেই। উফ, কি সুন্দর চোখ তোর। তোর চোখের কাতরতা আর জল দুইটাই আমার বেশ পছন্দের। মৃদু হলুদ আলোর নির্জন কক্ষে ইজি চেয়ারে বসে হুইস্কির গ্লাসে বরফ ঢেলে তা নাড়তে নাড়তে বিড়বিড় করে কথাগুলো বলে চলেছে শেহরাম। বিশাল বড় অ্যাপার্টমেন্টের বৃহৎ কক্ষ জুড়ে যুবরাজের বড় বড় ছবি আর লেখালেখিতে পরিপূর্ণ। তুই না চাইতেও অনেক বড় ভুল করে ফেলেছিস যুবরাজ। তোর প্রথম অপরাধ, তুই আমার মনে ধরেছিস। মনে ধরার একটা কারণ আছে অবশ্য। তোর জন্য আমি বারবার পাপার কাছে অবহেলিত হয়েছি। আমার পাপার ভালোবাসার ভাগ বসানোর দুঃসাহস দেখিয়েছিস তুই। তোর জীবনের সব ভালো আমি আস্তে আস্তে কেড়ে নেব, দেখিস। দাঁতে দাঁত পিষে কথাগুলো বলেই হো হো করে হেসে উঠল শেহরাম। মুহূর্তে সে হাসি বিলীন হয়ে তা ক্রোধে রূপ নিল। সেই ক্রোধ ঠেকাতে না পেরে হুইস্কির বোতল দিয়ে নিজের মাথায় নিজেই বাড়ি মারল শেহরাম। শক্ত বোতলের সজোর আঘাতের সাথে সাথেই মাথা ফেটে উষ্ণ রক্তধারা গড়িয়ে পড়ল শেহরামের চিবুক আর কপাল বেয়ে। কিঞ্চিত আলোতে ব্যালকনির বিশাল থাই পার্টিশনে নিজের রক্তাক্ত ভয়ঙ্কর অবয়ব দেখে কিটকিটিয়ে হেসে উঠল শেহরাম। শেরহাম ফায়েজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কথাটা সগর্বে বলে কিছুক্ষণ হাসার পর আপনা আপনি হাসি বন্ধ করে কঠিন রাগে ফুঁসতে লাগলো সে। নিজের মুখাভাবে 2 হাতের আঙ্গুলি সঞ্চালন করতে করতে ভাবতে লাগলো। আমি যদি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ হই, তাহলে ম্যাগান গ্যাব্রিয়েলা যুবরাজের হাত ধরলো কেন? তাহলে কি যুবরাজই বেশি সুদর্শন? এবার যেন শেহরামের রাগ গগনচুম্বী হলো। নিজেকে নিজে শক্ত হাতে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললো নিমিষে। এরপর সেখান থেকে উঠে এসে একটা রিভলভার তুলে নিয়ে ওয়ালে টানানো যুবরাজের বিশালাকার ফটোতে একের পর এক গুলি চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ কেটে যাবার পর রক্তাক্ত শরীরেই ধপ করে বিছানায় শুয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল শেহরাম। ব্যালকনির এক কর্নারে দাঁড়িয়ে সবটাই অবলোকন করলো রেহান। এরপর ধীরে সুস্থে স্টিলের পাইপ বেয়ে নিচে নেমে এলো। আজকে যুবরাজের কে কোর্টে তোলা হয়েছে। প্রত্যেকে অধীর আগ্রহে হিয়ারিং এর জন্য অপেক্ষা করছে। শহরের নামকরা বড় বড় উকিল নিয়ে কোর্টে এসে হাজির হয়েছে ম্যাগান। এইটুকুন একটা বাচ্চা মেয়ে যুবরাজের জন্য এত কিছু করে যাচ্ছে, এটা ভাবতেই যুবরাজের বুক খাকা করে উঠছে থেকে থেকে। চঞ্চল উৎফুল্ল হাসি খুশি ছোট মেয়েটাকে আজকে অনেকটাই ম্যাচিউরড আর বড় বড় ঠেকছে যুবরাজের কাছে।
ঘড়ির ঘন্টা পড়তেই পক্ষ বিপক্ষের উকিলদের জেরা শুরু হয়ে যায়। এমন একটা কেস সলভ করতে এসে জাজ নিজেও বেকায়দায় পড়েছেন। হসপিটাল থেকে বলা হচ্ছে খুনের কেস, কিন্তু যাদের পেশেন্ট তারা চুপচাপ। এমন বিরল কেস কখনোই যেন দেখেননি বেচারা জাজ। এদিকে সামনে ঘড়ির দিকে তাকিয়ে সময়ের প্রহর গুনছে যুবরাজ। সকল প্রমাণ নিয়ে রেহানের কোর্টে হাজির হবার কথা। তবে কি কোনো বিপদ হলো? অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো যুবরাজের। পানি পিপাসায় বুকটা খাখা করে উঠল। তবে কি রেহান আমার জন্য শেরহামের ফাঁদে পড়ে গেল? নিউইয়র্ক শহরে তাপমাত্রা কমতে কমতে -12 ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে। সারাদিন ধরেই তীব্র শৈত্য প্রবাহ বিরাজমান ছিল। সন্ধ্যার পর যে কোনো মুহূর্তে তুষারঝড় উঠতে পারে, যার জন্য সন্ধ্যার আগে থেকে শহরের সকল কার্যক্রম বন্ধ করে মানুষজনকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ধূম্রজালের মতো ঘন কুয়াশা চারিপাশ বেষ্টন করে ফেলেছে গভীরভাবে। সন্ধ্যা নামার আগে শীতল নিউইয়র্ক শহর আবছা অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাস্তায় সোডিয়াম লাইটের কড়া হলুদ আলো পর্যন্ত সেই ধোঁয়া কাটিয়ে উঠতে পারছে না। চারিপাশে কেমন যেন একটা গা ছমছমে ভাব পরিলক্ষিত। সময় যখন 8:10 তখনই শো শো শব্দে ভারী বাতাস বইতে শুরু করলো। বরফ ঝড় থেকে নিজেদের বাঁচাতে প্রত্যেকেই কঠিনভাবে নিজেদের ঘরবন্দি করে ফেলেছে। রাস্তার নেড়ি কুকুর ছাড়া আর কোনো পশু পাখি বা মানুষের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অত্যাধিক শীতের প্রকোপে কুকুরগুলো করুণ সুরে চিৎকার করে চলেছে সারাক্ষণ। পরিস্থিতি এমন রূপে এসে দাঁড়িয়েছে, কেউ যদি সাহায্যের জন্য বাইরে চিৎকার চেঁচামেচি করে মরেও যায়, তবুও সেটা কারো কর্ণকুহরে প্রবেশ পর্যন্ত করবে না। প্রায় 200 বছরের পরিত্যক্ত পুরনো একটা প্যালেসে বেসমেন্টে সামান্য আলো দেখা যাচ্ছে, যদিও রাত তেমন গভীর নয়, কিন্তু কুয়াশায় গাঢ় চাদরে মনে হচ্ছে গভীর নিশুতি ভুতুরে রাত। প্যালেসের বেসমেন্টের ছাদের একটা হুকের সাথে টানানো হয়েছে লাইলনের বিশালাকার দড়ি। সেই দড়ি দিয়ে দুই পায়ের টাকনু একসাথে করে কোষে বেঁধে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে কোনো এক যুবককে। সামান্য আলোতে সেই যুবকের মুখা দেখা যাচ্ছে না। যুবকটির সারা শরীর থেকে চুয়ে চুয়ে কপাল গড়িয়ে মেঝেতে ঝরে পড়ছে লাল রঙের উষ্ণ তরল। আর সেই তরল হিমায়িত মেঝেতে পড়ার সাথে সাথে কঠিন বরফে রূপান্তরিত হচ্ছে। হঠাৎই বাইরে শুরু হলো কঠিন তুষারঝড়। পরিত্যক্ত প্যালেসের ভাঙা জানালা দিয়ে হুড়মুড় করে বরফের স্তূপ প্রবেশ করতে লাগলো, সেই সাথে রক্তহিম করা উত্তরীয় হাওয়া। শীতের নিষ্ঠুরতায় ঝুলিয়ে রাখা ব্যক্তিটি কিঞ্চিত নড়েচড়ে উঠল। তার বিবস্ত উলঙ্গ শরীরটি এই তাপমাত্রা সহ্য করতে ব্যর্থ হচ্ছে। মনে হচ্ছে বুকের খাঁচার ভেতরে উষ্ণ হৃদযন্ত্রটা বুঝি জমে যাবার উপক্রম। যুবকটি গলা ফাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে চাইল, কিন্তু হায় দুর্ভাগ্য, চিৎকার করা তো দূর, ঠোঁট পর্যন্ত নাড়ানোর সক্ষমতা তার নেই। শক্ত স্কচটেপ দিয়ে তার মুখখানা আটকে দেওয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তার সারা শরীরের আঘাতপ্রাপ্ত স্থানগুলো ব্যথায় চিরবিরিয়ে উঠল। মনে হচ্ছে সেগুলো আরো ফেটে চৌচির হয়ে রক্তক্ষরণ শুরু হবে। এবার লোকটির ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। তার কাছে মনে হচ্ছে এই নারকীয় যন্ত্রণার চাইতে মৃত্যু বহুগুণ ভালো। লোকটার নড়াচড়া দেখে চেয়ারে বসা অপেক্ষমান ব্যক্তি মুখ টিপে হু হু করে সামান্য হাসল। ফায়ার প্লেসে বেশি করে পাইন গাছের কাঠ ঢেলে দিয়ে নিজের গলার উলের মাফলারখানা ভালো করে মুখে পেঁচিয়ে গলা খাকারি দিল। জ্ঞান ফিরল তবে তোর, ডাক্তার রোহান চৌধুরী? তোর জ্ঞান ফেরাতে বেশ খুশি হয়েছি আমি। এভাবে নিশ্চুপ ডেড ফিশের মতন তোকে দেখতে মোটেও ভালো ঠেকছিল না আমার। যাই হোক, কাজের কথায় আসি। তোর সাথে সময় কাটাতে মোটেও ভালো লাগছে না আমার। চেয়ারে বসে থাকা ব্যক্তির কণ্ঠ শুনে ঠাহর করে ফেলল রেহান। মানুষটি কে হতে পারে? উপর করে ঝুলিয়ে রাখার কারণে শেহরামের মুখাব দেখতে তার বেশ বেগ পেতে হলো। তবুও রেহান এই ঘৃণিত নোংরা মস্তিষ্কের অধিকারী ব্যক্তিকে মৃত্যুর পূর্ব মুহূর্তে একবার হলেও দেখে তবেই মরতে চায়। রেহান হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো। শেহরাম রেহানের উদ্বিগ্ন অবস্থা দেখে বিগলিত হাসল। উপস, সরি ডাক্তার রোহান, তোর মুখে টেপ মেরে দিয়েছি, কিন্তু সেটা খুলতে বেমালুম ভুলে গেছি। মুখ বন্ধ থাকলে মনের আকৃতি প্রকাশ করবে কি দিয়ে? কথাখান বলেই হো হো শব্দে হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রেহানের সামনে এসে দাঁড়ালো। এরপর সহসায় রেহানের ঝলমলে সুন্দর রক্তাক্ত চুলের ভাঁজে নিজের হাতের ভয়ানক থাবা বসিয়ে শক্ত করে টেনে ধরল। অসহনীয় ব্যথায় রেহান উ উ শব্দ করতে লাগলো। শেহরাম রেহানের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে হেসে কুটি কুটি হলো। এরপর সজোরে একটানে রেহানের মুখের টেপ খুলে ফেললো। শেহরামের অনমনীয় আচরণে রেহানের তুলতুলে নরম শুষ্ক লাল ঠোঁটখানা কেটে রক্তাক্ত হলো। ব্যথায় রেহান গগনবিদারী চিৎকার দিয়ে শক্ত হয়ে রইল। রেহানের যন্ত্রণা কাতর মুখশ্রী দেখে শেহরাম নিজের মাফলার খুলতে খুলতে বলল, খুব শান্তি পাচ্ছি রে রোহান। তোর মৃত্যু যন্ত্রণা আমাকে স্বর্গীয় সুখ উপভোগ করার শান্তি দিচ্ছে। তোকে এখন জাহান্নামে যন্ত্রণা দেব। তুই যত চিৎকার করবি আমি তত আনন্দ উপভোগ করব। কথাটা বলেই অদূরেই পড়ে থাকা ভাঙা একটা টেবিলের উপর থেকে একটা ট্রান্সপারেন্ট কাচের বোতল তুলে নিল। সেটার দিকে তাকিয়ে অল্প মেপে হাসল শেহরাম।
এরপর শীষ বাজাতে বাজাতে রেহানের সামনে এসে দাঁড়ালো। এটা কি এনেছি তোর জন্য জানিস? কথাটা বলে রেহানের চোখের সামনে শিশিখানা তুলে ধরলো। শেহরামের হাতে শিশির দিকে রেহান সামান্য দৃষ্টি দিল। দৃষ্টি দেবার সাথে সাথে তার অক্ষিদয় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। শেহরামের হাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল। রেহান যেন এবার বেঁচে থাকার সব আশা ছেড়ে দিল। কিন্তু কোনো ভীরু কাপুরুষের মতো সে মরবে না, মরলে বীরের মতো মরবে। কিছুতেই এই নরকের কীটের সামনে মাথা নোয়াবে না সে। শীতের প্রভাবে রেহানের সারা শরীর জমে শক্ত হয়ে যাচ্ছে। হাত পাগুলো এমনভাবে বেদনায় নীল হয়েছে যেন বিষাক্ত কোনো সাপ শরীরের সমস্ত বিষ ঢেলে ছোবল কেটেছে। মুখের লালা পর্যন্ত শুকিয়ে আসছে। তার ঠোঁট দুটো চটচট করে ফেটে সমানে রক্ত ঝরে আবার জমে যাচ্ছে। মাথার চুল থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত ইতিমধ্যে বরফে আচ্ছাদিত হয়েছে। নিজের মৃত্যুকে চোখের সামনে দেখে কিঞ্চিত তাচ্ছিল্য করা হাসি হাসল রেহান। নিজের জড়িয়ে যাওয়া জিভকে বহু কষ্টে আয়ত্তে এনে গলার রোধ হয়ে যাওয়া কণ্ঠকে ঠেলে বাইরে নিয়ে এসে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, তোর মতো শয়তানের হাতে কিছুতেই আমার মৃত্যু হতে পারে না। তোর বিনাশ দেখে তবেই আমি মরব। সেদিন তুই বাঁচার আকুতি করবি, কিন্তু আমি হাসবো। কথাটা শেষ করার সাথে সাথে শেহরাম নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রেহানের মুখে এক ঘুষি বসিয়ে দিল। ঘুষির আঘাতে রেহানের ঠোঁট আর নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। তবুও রেহান সামান্য আওয়াজটুকু করল না। এটা দেখে যেন শেরহামের ক্রোধ হাজারো গুণ বেড়ে গেল। ক্রোধে নিজের জ্ঞান খুইয়ে হাতে থাকা ছোট কাচের শিশিটার ছিপি দ্রুত হাতে খুলতে লাগলো শেরহাম। তোর চেহারাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না রে ডাক্তার। তাই আমি ঠিক করেছি তোর এই বেখাপ্পা চেহারাটা আমি পুড়িয়ে দেব। কথাটা বলে শিশির অ্যাসিডগুলো ছুঁড়ে মারল রেহানের মুখে। এবার যেন সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল রেহানের। তার সারা মুখমণ্ডল জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চিনচিনে অসহনীয় ব্যথায় সারা শরীর অবশ করে ফেলছে। পিচমোড়া করে এর বাধা হাত দুটো ছাড়ানোর জন্য বেশ ছটফট করছে, কিন্তু নিরুপায় রেহান কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। রেহানের ভয়ঙ্কর চিৎকারে মাটিতে বসে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মাটি চাপড়ে হেসে চলেছে শেরহাম। আহ, কি আনন্দ হচ্ছে রে রোহান, খুব আনন্দ। এত আনন্দ যুবরাজকে দেখেও পাইনি। যে আনন্দ যুবরাজকে দিয়ে পেতে চেয়েছিলাম সেটা তোকে দেখে পেতে হচ্ছে। কেন অযথা মরতেলি আমার কাছে বলতো? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা কি এতই সহজ? কথাগুলো বলে রেহানের ফোন হাতে নিয়ে একে একে সকল এভিডেন্স ডিলিট করতে লাগলো শেহরাম। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা ছবিতে গিয়ে দৃষ্টি স্থির হয় শেহরামের। অ্যাকোয়া ব্লু রঙের ডেনিমের শার্ট পরিহিত 18 কি 19 বছর বয়সের এক মেয়ে আহ্লাদি ঢঙে ছবিটা তুলেছে। মেয়েটাকে বড় বড় পাপড়িযুক্ত দু চোখে বড্ড নেশা হলো শেহরামের। মোলায়েম গোলাপি ঠোঁট দুটোর দিকে তাকিয়ে মনে নিষিদ্ধ বাসনার জন্ম দিল। মুহূর্তে মেয়েটির নগ্ন শরীরের কথা কল্পনা করে অস্থির হয়ে উঠল শেরহাম। সে অস্থিরতায় রেহানের কথা দিব্যি ভুলে গেল। নিজের উত্তেজনা আয়ত্তে আনতে রেহানকে ওইভাবে ফেলেই দৌড়ে বাইরে বেরিয়ে গেল। সে উদ্দেশ্য একটাই, নারী সঙ্গী চাই। জেলের ভিতর বসে বসে নানান ভয়ঙ্কর ভাবনা ভেবে চলেছে যুবরাজ। বোকা রেহানটার জন্যে তার মন বারবার খচখচ করে উঠছে। শুধু যুবরাজ শতভাগ নিশ্চিত রেহান শেরহামের খপ্পরে পড়েছে, কিন্তু যুবরাজ বেঁচে থাকতে কোনোভাবেই রেহানের ক্ষতি হতে দিবে না। রেহানকে বাঁচাতে মনে মনে এক দুর্ধর্ষ ভাবনা ভেবে ফেলল যুবরাজ। যে করেই হোক আমাকে পালাতে হবে এখন এখান থেকে। যেই ভাবনা সেই কাজ। নিজেকে কারামুক্ত করার জন্য পাশে ঘুমিয়ে থাকা কয়েদিকে সজোরে এক লাথি বসিয়ে দিল যুবরাজ। বহু কষ্টে কেবলই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে শ্বেতাঙ্গ খুনি আসামিটি। চোখ মেলে তাকিয়ে মুখে ক্রূর হাসি নিয়ে যুবরাজের দিকে তেড়ে এলো। অবস্থা সপক্ষে বুঝতে পারল চৌকস যুবরাজ। নিজের অমীমাংসিত ঘোর লাগানো হিপনোটিক চাহনি তার দিকে নিক্ষেপ করলো। লেট এস্কেপ ফ্রম জেল। বাধ্য দাসের ন্যায় যুবরাজের আজ্ঞা পালনে ব্যস্ত হলো শ্বেতাঙ্গ। বাইরে এ বিশাল তালা ঝুলিয়ে সকল পুলিশ জেল থেকে নিজেদের বাড়ি চলে গিয়েছে বহু আগেই। আজকের মতো এমন ভয়ঙ্কর বৈরী আবহাওয়া নিউ ইয়র্কে এই প্রথম। হিমাঙ্কের নিচে এমন তাপমাত্রা আর তুষারঝড় পূর্বে কখনো দেখা যায়নি। এমন হিংস্র আবহাওয়াতে কেউ নিজের কক্ষ থেকে বের হবে না বা জেল থেকে আসামি পালাবে না, এই ব্যাপারে পুলিশ সদস্য গ্যারান্টি সহকারে নিশ্চিত। কারণ বাইরে বের হলেই নির্ঘাত মৃত্যু। সেই নিশ্চয়তাতে তারা যার যার পরিবারের সাথে সময় কাটাতে ব্যস্ত। এই বৈরী ভয়ঙ্কর আবহাওয়া যেন যুবরাজের মুক্তির পথ সুগম করল। শ্বেতাঙ্গ আসামির সহায়তায় দুজন মিলে সতর্কতার সহিত জেলের তালা ভেঙে বাইরে বেরিয়ে এলো। প্রতিটা কর্নারে কর্নারে সিসি ক্যামেরা ঘুরছে। খুব বুদ্ধিদীপ্ততার সহিত ক্যামেরা ফাঁকি দিয়ে জেল ছেড়ে বাইরে বেরিয়ে এলো দুজনে। এবার বিশাল উঁচু ওয়াল টপকানোর পালা।
পুরোটা দেয়াল চকচকে স্মুথ, কোনোভাবে সেটা টপকানোর অবস্থা নেই। চারিপাশে পাগলের মতো খুঁজতে খুঁজতে স্টিলের লম্বা একটা পাইপ পেয়ে দুজনের মুখে হাসি ফুটে উঠল। সেই পাইপ দেয়ালে ঠেস দিয়ে বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করলো। বাইরে অলরেডি সাদা বরফের স্তূপ ভরে গিয়েছে। এই অল্প সময়ে 2-3 হাত পর্যন্ত উঁচু হয়ে বরফ জমে গিয়েছে। কারো গায়ে ভারী শীতবস্ত্র নেই। ঠকঠক করে কাঁপতে কাঁপতে নিজেদের চেষ্টা চালাতে লাগলো দুজনেই। ঘণ্টাখানেক কঠিন চেষ্টার ফলে দুজনে সে দেয়াল টপকে নিচে নেমে এলো। এবার নিজেদের গন্তব্যে পৌঁছানোর পালা। যাবার আগে সেই শ্বেতাঙ্গ যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কঠিন হাঁক করে বলে উঠল, You will have me for any need. All of New York knows who I am. পুরো নিউ ইয়র্ক শহর বরফের উঁচু উঁচু স্তূপে ভরে গিয়েছে। সজীব রঙিন শহরে মুহূর্তে ব্যবধানে থুরথুরে বুড়ির পাকা চুলের ন্যায় সাদায় রূপান্তরিত হয়েছে। গাছের ডালপালা পর্যন্ত বরফে ঢেকে একাকার। মানুষের ঘরের দরজা জানালা বরফের কঠিন আস্তরণে ঢাকা পড়েছে। সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিয়ে সকালের মধ্যে সমস্ত বরফ কেটে কেটে পরিষ্কার করা হবে পুরো শহর। তা না হলে কেউ নিজেদের বাড়ি থেকে বের হতে পারবে না। আপাত দৃষ্টিতে কোনো পশু পাখি দৃষ্টিগত হচ্ছে না। কে জানে, হয়তোবা তাদেরও শরীর সমাধি হয়েছে এই তুষার স্তূপের নিচে। রাস্তার মাইলস্টোনগুলোর অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে। দিক নির্ধারণ করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টি যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত বরফে থই থই। এমন বিদীর্ণ পরিস্থিতিতে উন্মাদের ন্যায় খালি পায়ে দৌড়ে চলেছে যুবরাজ। গায়ে নেই কোনো ভারী শীতবস্ত্র। কটন কাপড়ের কমলা রঙা কয়েদি পোশাকখানা এই হিম শীতল ঝড়ে শীত নিবারণে চরমভাবে ব্যর্থ হচ্ছে। মাটিতে পা রাখতে গেলে থরে থরে সাজানো বরফের স্তূপে হাঁটু পর্যন্ত ঢেপে যাচ্ছে। মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা পায়ে শিকল পরিয়ে পাতালে টেনে নিয়ে যেতে চাইছে। ঘন্টা দুয়েক দাঁড়ানোর পর অসাড় হয়ে বরফের স্তূপের উপর শুয়ে পড়ল যুবরাজ। কোথায় আছিস তুই রেহান? কোথায় খুঁজবো তোকে আমি? তুই কি বেঁচে আছিস? আমি কখনোই চাইবো না আমার জন্য তোর কোনো প্রকার ক্ষতি হোক। না হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি সবসময় মনে প্রাণে চাইবো সমস্ত দুনিয়া একদিকে যাক, তবুও তুই ভালো থাক। তোর বোনের কান্না আমি সহ্য করতে পারবো না রে। বরফের উপর টান টান হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে এক মনে নিজের জীবনের রদবদলের ভাবনা ভেবে চলেছে যুবরাজ। যেদিকেই তাকাচ্ছে চারিদিকে ধুধু মরুভূমি বই, আর কিছুই চোখে ধরা দিচ্ছে না। নিজের নির্মম ভাগ্যের উপর শ্লেষাত্মক হাসল যুবরাজ। কি থেকে কি হয়ে গেলি যুবরাজ? যেদিন তোর মা মরে গিয়েছে সেদিনই তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিয়ে চলে গিয়েছে। তুই বরবাদ হয়ে গিয়েছিস। কিসের ডক্টর তুই? তুই তো একজন খুনি। মেয়েটা বিশ্বাস করে তোকে দায়িত্ব দিল আর তুই মেয়েটাকে নিঃস্ব করে দিলি। ছি! খুনি কথাটা বারবার যুবরাজের কানের কাছে কর্কশ্বরে বাজতে লাগলো। মনে হচ্ছে কোনো বেসুরা গলা ঢাকঢোল পিটিয়ে যুবরাজের কানের কাছে বিশ্রী শব্দে কথাখানা বলে চলেছে। মুহূর্তেই যুবরাজ উন্মাদের ন্যায় আচরণ করতে লাগলো। শীতল দুই হাত দিয়ে নিজের রক্ত জমে যাওয়া দুই কানে চেপে ধরে বরফে গড়াগড়ি করতে লাগলো। গলার সর্বোচ্চ তেজ ঢেলে হুঙ্কার ছেড়ে গর্জন করতে লাগলো। আই সে স্টপ, আদারওয়াইজ আই উইল কিল ইউ। কে শুনে কার কথা? মস্তিষ্ক বারবার তিরস্কার করে হো হো শব্দ তুলে হাসতে হাসতে বলে উঠল, ইউ আর এ কিলার, ইউ আর এ কিলার ডক্টর ইউবরাজ। রাত যখন প্রায় 11টার কাছাকাছি তখনই তুষার ঝড় থেমে গিয়েছে। এখন আর হিমশীতল ভারী বাতাসও বইছে না, শুধু চারিপাশে তুলোর মতো হালকা বরফ ঝরে পড়ছে। নিজেদের বিশাল বড় অ্যাপার্টমেন্টের অন্ধকার বৃহৎ কক্ষে আরামদায়ক তুলতুলে বিছানায় বুকের উপর দুই হাত রেখে চিত হয়ে শটান শুয়ে আছে মেগান। একদিকে নিজের বাবার আকস্মিক মৃত্যু, অপরদিকে নিজের পছন্দের মানুষের কারাভোগ। সবকিছুই যেন চরম হতাশায় ডুবিয়ে দিয়েছে এই অষ্টাদশী কিশোরীকে। যুবরাজকে বাঁচানোর সকল চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। স্বজনহীন একাকী মেগান আর কী বা করতে পারবে তার ভালো লাগার পুরুষের জন্যে? কিভাবে আপনাকে আমি মুক্ত করব ডক্টর? বাবাকে হারিয়ে কোনো রকম বেঁচে আছি, আপনাকে হারালে একদম মরে যাব আমি। হঠাৎই এই দুই চোখ উপচে জলের ফোয়ারা বেরিয়ে এলো কিশোরীর। বালিশে মুখ গুজে গুমড়ে ওঠা কান্নাকে লুকানোর বৃথা চেষ্টা চালালো। কিছুক্ষণ ওভাবে উপর হয়ে নিজের কান্নাকে গিলে খেয়ে ভারী কম্বল সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। সুইচবোর্ড হাতড়ে পুরো কক্ষকে ফকফকে আলোকিত করলো। ওয়াশরুম থেকে মুখে হালকা উষ্ণ পানি ঝাপটা দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে ধীরে সুস্থে পাতানো টুলটাতে বসলো। একটা টিস্যু দিয়ে আলতো হাতে মুখ মুছে আয়নায় চোখ বোলালো। এই কয়দিনে চোখের নিচে জুড়ে কালি জমে গিয়েছে, চোখ দুটো গর্তে ঢুকে গিয়েছে। নির্ঘুম রাত কাটানোর কারণে মুখশ্রী জুড়ে মলিনতার আবির্ভাব ঘটেছে। গভীরভাবে আয়নায় নজর বুলাতে বুলাতে হঠাৎই মেগানের দৃষ্টি বিস্ফোরিত হলো। আয়নায়
অদ্ভুত রকমের দুটি চোখের প্রতিবিম্ব দেখে বসা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। এমন ক্রূর চাহনি মেগান এর আগে কখনো দেখেনি। কি অদ্ভুত জঘন্য চাহনি! মনে হচ্ছে চোখ দিয়ে সবকিছু গিলে খাচ্ছে। লকলকে লাল জিভটা দিয়ে সমানে নিজের ওষ্ঠদ্বয় লেহন করে চলেছে পিছনে থাকা ব্যক্তিটি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠল তার। হিমশীতল বরফ ঝরা রাতেও তার চিবুক বেয়ে উষ্ণ ঘাম গড়িয়ে পড়তে লাগলো। কণ্ঠ রোধ হয়ে গলার কাছে শক্ত হয়ে আটকে রইল। পিছনে ফিরে সেই মানুষটির চেহারা দেখার সাহস পর্যন্ত হলো না তার। মেগান জানে এই অন্ধকার ঘুটঘুটে ঝড়ো রাতে তার করুণ আর্তনাদ কেউ শুনবে না, তবুও শেষ চেষ্টা করে সে দেখতে চায়। কিন্তু আজ যেন সে বোবা হয়ে রইল। চিৎকার তো দূর, ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ পর্যন্ত বেরোলো না কণ্ঠনালী দিয়ে। মনে হচ্ছে বাইরের প্রকৃতির মতো তারও সমস্ত কিছু জমে বরফে রূপান্তরিত হয়েছে। লোকটি এক পা দুপা করে টাইলস মারিয়ে ঠকঠক শব্দ তুলে মেগানের দিকে এগুতে লাগলো। কুৎসিত লোকটির ভারী ঘন ফসফসে নিঃশ্বাস এই নিস্তব্ধ রাতে দেয়ালের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেয়ে আন্দোলিত হচ্ছে, যা অসহায় রমণীর ভয় আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কিংকর্তব্য বিমূঢ় বালিকা ড্রেসিং টেবিলের উপর দুই হাত রেখে ঠায় শক্ত হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। লোকটার গায়ের ওয়াইনের উটকো গন্ধ জানান দিচ্ছে সে তার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবার সে একটু ঘুরে দাঁড়ানোর সাহস করলো। ড্রেসিং টেবিলের উপর থাকা প্রসাধনীর কাচের বোতলটি চট করে হাতে নিয়ে সামান্য সাহস সঞ্চয় করে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে আগন্তুকের দিকে নজর দিল। সাথে সাথেই নিজের হাতের বস্তুটি মেঝেতে পড়ে ঝনঝন শব্দে নিস্তব্ধ রাতে সকল স্তব্ধতা ভঙ্গ করলো। ডক্টর ফায়াজ? মেয়েটাকে আর কোনরূপ বাক্য বিনিময় করতে না দিয়ে নোংরা দুই শক্ত হাতে জাপটে ধরতে নিলে সরে দাঁড়াতে চায় মেগান। সাথে সাথে মেঝেতে পড়ে থাকা চূর্ণ বিচূর্ণ হওয়া কাজ মেগানের পদ্মের ন্যায় কোমল পা দুটিকে নিষ্ঠুরভাবে ছেদন করে। ব্যথায় মৃদু কুকিয়ে উঠে মেঝেতে বসে পড়ে মেয়েটি। মেয়েটির ভীতু কাতরতা মিশ্রিত চেহারা শেহরামের ব্যাকুলতা আরো হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে শেহরাম মেগানের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে আর উপেক্ষা করিয়ে রেখো না সুইট হার্ট। তোমার তুলতুলে নরম শরীরের উষ্ণ তাপ আমার প্রচন্ড প্রয়োজন এই মুহূর্তে মেগান গ্যাব্রিয়েলা। কথাখানা বলে শেহরাম মাদকতা মিশ্রিত হিংস্র চাহনি নিক্ষেপ করলো মেগানের পানে। শেহরামের এমন নোংরা প্রস্তাবে থরথর করে কেঁপে উঠল মেগান। ভেতর থেকে নাড়ি ভুড়ি উগলে বমি বেরিয়ে আসার উপক্রম হলো। লজ্জায় ঘৃণায় বড় বড় নেত্র যুগল থেকে অবিরত ধারায় নোনা জল গড়াতে লাগলো। শেহরাম হাঁটু গেড়ে নিচে বসে মেগানের মুখের দিকে হাত বাড়ালো। ডোন্ট টাচ মি উইথ ইউর ডার্টি হ্যান্ড। কথাখানা প্রচণ্ড তেজের সহিত বলে শেহরামের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল মেগান। এতটুকুন একটা মেয়ের মুখে এমন ক্রোধ মিশ্রিত অপমানজনক কথায় শেহরামের রাগ তরতর করে বাড়তে লাগলো। নিজের জ্ঞান বোধ হারিয়ে কষিয়ে একটা চর বসিয়ে দিল মেগানের গালে। হাউ ডেয়ার ইউ ব্লাডি হোয়াইট শেমলেস বিস্ট, আই উইল ফায়ার ইউ। অর্থ শেহরামের চরের দাপট কুলাতে না পেরে ভাঙা কাচের উপরে মুখ থুবড়ে পড়ে গেল মেগান। সাথে সাথে বিকট অসহনীয় চিৎকারে আকাশ বাতাস ভারী করে তুলল সে। ছোট টুকরো টুকরো কাচ ভাঙাগুলো মেগানের চোখে মুখে ঢুকে একাকার অবস্থা। মেয়েটির শুভ্র দাগহীন তুলতুলে মুখশ্রী মুহূর্তের ব্যবধানে ভয়ানক রক্তাক্ত হয়ে উঠল। ব্যথায় মেয়েটি ডুকরে কেঁদে উঠল। প্লিজ ডোন্ট টাচ মি, লেটস মি লাইফ, আই লাভ ইউ রাজ, প্লিজ ডোন্ট টাচ মি। মেয়েটির এমন রোদন আহাজারি শেহরামের মনে এক অদ্ভুত তৃপ্তি এনে দিল। যুবরাজের নাম শোনা মাত্রই মাথার ভেতর বাড়তে থাকা রাগ কিলবিল করে উঠল। মেগানের ঝলমলে বাদামি চুলের গোছা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি খাবার পর কিছু অবশিষ্ট থাকলে সেটা তোর প্রেমিক পুরুষ যুবরাজ খাবে। কথাটা বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করলো না শেহরাম। টানতে টানতে ক্ষতবিক্ষত মেগানকে বিছানায় ছুঁড়ে ফেললো। মেয়েটি নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালালো। 5 ফিট 3 ইঞ্চি শীর্ণ দেহের বালিকা কি আর দানবীয় বডি বিল্ডারের মতো পোক্ত শরীরের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারে? ধস্তাধস্তির এক পর্যায়ে গান হারিয়ে ফেলে মেগান। কিন্তু সেসবে শেহরামের কোনো ভ্রুক্ষেপ নেই। শকুনের মতো মেয়েটিকে ভোগে সে ব্যস্ত। দীর্ঘদিনের ক্ষুধার্ত বাঘ যেমন শিকার দেখলে সবকিছু ভুলে গিয়ে আক্রমণ করে, ঠিক তেমনি শেহরাম মেগানকে ভোগ দখলে ব্যস্ত হলো। মেয়েটির সারা শরীর হিংস্র কামড়ের দাগে রক্তাক্ত হলো। মেয়েটির নগ্ন শরীর অসংখ্য গভীর আচরের দাগে ক্ষতবিক্ষত হয়ে রইল। নিজের যন্ত্রণা মিটিয়ে তৃপ্তি সহকারে আয়েশি ভঙ্গিতে উঠে দাঁড়ালো শেরহাম। নিজের কাপড় পরিধান করতে করতে অবচেতন মেগানের দিকে অবজ্ঞাজনক দৃষ্টি ফেলে তাচ্ছিল্য হাসলো, সাথে একদলা থুতু ছিটালো। তোর জন্য কিছুই রাখতে পারলাম না রে যুবরাজ, তার আগেই শালি মারা গেল। রাত কত হয়েছে যুবরাজের জানা নেই। বহু চেষ্টার পর রেহানের ফ্ল্যাটে আসতে সক্ষম হয়েছে যুবরাজ। বরফ ঠেলে সরিয়ে কোনো মতে রেহানের কক্ষে প্রবেশ করলো যুবরাজ। শীতের প্রকোপে তার ধবধবে ফর্সা শরীর নীলাভ বর্ণ ধারণ করেছে। সেসবে মোটেও পাত্তা দিচ্ছে না সে। হন্যে হয়ে রেহানের খোঁজে চালাতে লাগলো যুবরাজ। চতুর যুবরাজ জানে রেহান এখানে নেই।
তবুও মনের উদ্বেগ বলে একটা কথা আছে। সারা ফ্ল্যাট খুঁজেও রেহানের অস্তিত্ব পাওয়া গেল না কোথাও। রেহানের কক্ষের ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে ঘর কিছুটা উষ্ণ করার চেষ্টা চালালো যুবরাজ। এরপর রেহানের গোপন লকারের চাবি খুঁজতে লাগলো ঘরময়। আধা ঘন্টা তল্লাশি চালিয়েও যখন কোনো চাবি পেল না, তখন সেটার তালা ভাঙল যুবরাজ। লকারে এক কোণে কিছু কাগজপত্র, একটা মেয়ের ছবি। মেয়েটি যুবরাজের অন্তরের খুব কাছে বসবাস করে। কিছু সিরিঞ্জ, কাচের শিশি আর একটা চিঠি সমেত জিপিএস ট্র্যাকার। আমি জানি না আদৌ তোর মুক্তি মিলবে কিনা, তবুও তোর জন্য আমার লাস্ট বার্তা। আমি শেরহামের সকল গোপনীয়তা জেনে ফেলেছি। তোকে বরবাদ করতেও যা খুশি তাই করতে পারে। শেরহাম সিক্সোফেনিয়া রোগে আক্রান্ত। ও সবসময় আলাদা একটা জগতে থাকতে ভালোবাসে। যত ধরনের হিংস্র সংহিতা রয়েছে সব তার পছন্দ। তোর সাথে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ওর মনের ভ্রমে সে তোর পিছে লেগে গেছে, এবং তোর মৃত্যু দিয়েই ওর এই নোংরা খেলা শেষ হবে। যতক্ষণ না তোর মৃত্যু হবে ততক্ষণ শেরহাম তোর আশেপাশের মানুষের ক্ষতি করবে, এমনকি তাদের খুন করতেও সে দুবার ভাববে না। আরেকটা কথা, আমাদের বোনকে দেখে রাখিস। বাবা মাকে আমার মৃত্যুর খবর পাঠিয়ে দিস, কারণ আমি জানি শেরহাম আমাকে মেরে ফেলবে। ডাস্টবিনে ইচ্ছে করেই প্রমাণগুলো শেরহামে রেখেছিল। তুই আমি দুজনে ওর ট্র্যাপে কঠিনভাবে পা দিয়ে ফেলেছি। আর হ্যাঁ, একটা জিপিএস ট্র্যাকার রেখে গেলাম। এটার ডিভাইস আমার কাছে আছে। রেড বাটন টিপলেই আমার লোকেশন তুই পেয়ে যাবি। কেন জানি মনে হচ্ছে তুই জেল থেকে পালাবি, তাই আগেই সব ব্যবস্থা করে গেলাম। যদি আমার বিকৃত লাশটি খুঁজে পাস, প্লিজ ঘৃণা করিস না। ইতি, তোর বোকা বন্ধু রোহান। শরতের শেষ রাতে আকাশে কৃষ্ণপক্ষে চাঁদ উঠেছে। কাস্তের ন্যায় বাঁকা চাঁদটি ঘুটঘুটে অন্ধকার রাতে শেষ ভাগকে ক্ষীণ আলোয় আলোকিত করার বৃথা চেষ্টা চালাচ্ছে। গুমট প্রকৃতি থমথমে রূপ ধারণ করে মাটির তলের ভ্যাপসা উত্তাপকে সারা ধরণীময় ছড়িয়ে দিতে উগ্র হয়েছে। মাঝে মাঝে মৃদু দক্ষিণ হাওয়া গাছের ফাঁক ফোকর গলিয়ে গায়ে এসে অল্প ছুঁয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে রাতের সকল কালিমা দূর হয়ে আলোকিত ভোর আসবে। আবার নতুন এক শুভ বা অশুভ দিনের সূচনা হবে। শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খুবই নির্মম নিষ্ঠুরভাবে নানান বয়সের মানুষ খুন হচ্ছে। পুলিশ, আর্মি, গোয়েন্দা, পুলিশের স্পেশাল ফোর্স কেউই কোনোভাবেই সেই সিরিয়াল কিলারের হদিস পাচ্ছে না। ডিপার্টমেন্ট জুড়ে অস্থিরতা বিরাজমান। রুক্ষ বেনজির আসফি পর্যন্ত ঠান্ডা মাথায় ভাঙা হাত সমেত বাকি অফিসারদের নিয়ে ব্রিফ মিটিংয়ে কেস সলভ করতে দিক নির্দেশনা দিয়ে চলেছেন সমানে। তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না। দিনে রাতে মিলিয়ে 22.5 ঘন্টা ডিউটি সেরে রাজ্য সবেই বাসায় ফিরেছে। একদিকে ডিউটির চাপ, অন্যদিকে শেরহাম নামক মানুষটার অতিরঞ্জিত বাড়াবাড়ি কোনোটাই তার ভালো ঠেকছে না। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও যুবরাজের চিন্তা বারবার হানা দিচ্ছে বেহায়া মস্তিষ্কে। এই অদ্ভুত পুরুষটা তাকে বেশ বেকাবু করে ফেলেছে এই কদিনে। এটা রাজ্য খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই জন্যই তো চিফের চোখ ফাঁকি দিয়ে একবার করে হলেও গুলশান সোসাইটি সেই অ্যাপার্টমেন্টের কাছে বেশ কয়েকবার ঢু মেরে এসেছে সে। কিন্তু আফসোসের বিষয়, এই এক সপ্তাহে একদিনও যুবরাজের দেখা পায়নি সে। কিন্তু আশ্চর্যের বিষয়, শেহরামকে বেশ কয়েকবার ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। আনমনে নিজের ইউনিফর্মের বাটন খুলে চলেছে রাজ্য। শেরহাম ওই এলাকায় এইভাবে চোরের মতো কেন ঘুরছে? লোকটাকে মোটেও সুবিধা লাগছে না। তার আচরণগুলো পর্যন্ত অদ্ভুত। একবার তাকে ফলো করব নাকি? শার্ট খুলে হ্যাঙ্গারে ঝুলাতেই হঠাৎ ব্যালকনির থাই গ্লাসের দিকে নজর যায় রাজ্যের। লম্বা চওড়া এক বিশালাকার মানবের কালো ছায়া সেখানে স্পষ্ট। সারা রাতের ডিউটির পর যেখানে একটু আরামের ঘুমের প্রয়োজন, সেই সময় এমন আগন্তুকের আবির্ভাব মোটেও ভালো ঠেকল না রাজ্যের কাছে। লোকটির অস্তিত্ব তার মস্তিষ্কে ক্রোধের বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করল। তুই যেই হোস, তোকে আমি দেখে ছাড়বো। রাগে ফোঁসফোঁস করতে করতে কোমরে গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ধপাধপ পা ফেলে ব্যালকনির দিকে অগ্রসর হলো রাজ্য। কয়েক কদম যেতেই মৃদু বাতাসের ঝাপটায় অতি পরিচিত পুরুষালী সুবাস ভুরভুর করে নাসারন্ধ্রে বাড়ি খেল। হাত থেকে রিভলভারটি আপনা আপনি পড়ে গিয়ে টাইলসের মেঝেতে কর্কশ শব্দ তুলল। এমন শব্দেও ওপাশের মানবের অবস্থার কোনো পরিবর্তন ঘটল না। নিজের হাত দুটো শক্ত করে মুষ্টি পাকিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল রাজ্য। না চাইতেও বুকের খাঁচা ঠেলে কান্নার হিড়িক আসছে তার। এই অসভ্য পুরুষের জন্য হঠাৎ এমন অহেতুক কান্নার মানে খুঁজে পাচ্ছে না রাজ্য। এই নিষ্ঠুর পুরুষ যদি জানে এই মানবীর অশ্রুকণা তার জন্য ঝরছে, তবে কি সে অনুতপ্ত হবে, নাকি হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে? আমি তো তাকে এখনো ভালো করে চিনতেই পারলাম না, আর না পারলাম তার মনের পাজল সলভ করতে। ধীরে ধীরে ঠকঠক শব্দ তুলে ব্যালকনি থেকে রাজ্যের কক্ষের দিকে এগিয়ে এলো যুবক।
নিজের উপচে উঠা অশ্রুকে কঠিনভাবে ঠেকাতে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল রাজ্য। নিজেকে কোনোভাবে আর ধরে রাখতে পারছে না সে। একা একা ভালোবেসে কাছে পাবার বাসনা বুঝি এতটাই যন্ত্রণাদায়ক? রাজ্যের চোখ থেকে মোটা মোটা ভারী অশ্রুদানা খসে মেঝেতে বিলীন হয়ে যাচ্ছে সমানে। সামনে দাঁড়িয়ে সেই নোনা জলের ঢেউ উপভোগ করছে যুবকটি। লজ্জায় কষ্টে থরথর করে কেঁপে উঠতে সামনে দাঁড়ানো কঠিন হৃদয়ের পুরুষের শার্টের কলার খামচে ধরে বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল রাজ্য। আপনি খুব খারাপ যুবরাজ সাহেব, জঘন্য আপনি। আমায় ভালোবাসতে বাধ্য করে ঠিক দূরে সরে গেলেন আপনি। একবার আমার খোঁজটাও নিলেন না। রাজ্যের এমন অসহায় আহাজারির কান্নায় চোখে জ্বালা শুরু হলো যুবরাজের। নিজের ভেতরের অসহ্য যন্ত্রণা গিলে খাবার বৃথা চেষ্টায় তার অ্যাডামস অ্যাপেল পর্যন্ত বিষিয়ে উঠল। নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে পেশিবহুল বৃহৎ শক্ত দুই হাতের বেষ্টনীতে রাজ্যকে আবদ্ধ করে ধরে আসা গলায় নিজের অপরাধ স্বীকার করল যুবরাজ। আই এম সরি, আই এম রিয়েলি সরি মাই বিলাভড। আমার নিজেকে আয়ত্তে আনতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে শাস্তি দাও। যুবরাজের মুখে শাস্তির কথা শুনে কলার ছেড়ে যুবরাজের মায়াবী মুখের দিকে তাকালো রাজ্য। অন্ধকার কক্ষে চাঁদের মৃদু আলোয় তার ছলছলে চোখ স্পষ্ট। যুবরাজকে দুই হাতে শক্ত করে জড়িয়ে পুনরায় যুবরাজের মুখে মাথা ছোঁয়ালো রাজ্য। রাজ্যের মাথায় গাঢ় চুম্বন এঁকে খোলা জানালা ভেদ করে দূর আকাশের বাঁকা চাঁদের দিকে দৃষ্টি পাতল যুবরাজ। তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো রাজ্য। আমাকে ভালোবাসলে বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা পাবে তুমি। আমি কখনোই চাইবো না তোমার ভাইয়ের সাথে যেই ঘটনা ঘটেছে তার দ্বিতীয়বার পুনরাবৃত্তি হোক। এর জন্য আমাকে মরতে হলে তাতেই আমি রাজি আছি। মনে মনে কথাগুলো বলে নিজের থেকে সরিয়ে রাজ্যের দুই বাহু ধরে সামনে দাঁড় করালো যুবরাজ। নিজের সকল দরদ লুকিয়ে রাজ্যকে স্বাভাবিক করতে দুষ্টু চোখে এক ভ্রু উঁচিয়ে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল,